শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতি সংবাদের ডায়ালগ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সালাউদ্দিন সায়েম। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে অতিথি হিসাবে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ। আজ থেকে 11 মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনীতিতে রাজকীয় প্রত্যাবর্তন হয় এরশাদুল্লাহ। তিনি 2012 সালে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। দীর্ঘ 6 বছর পর 2018 সালে তিনি আবার দলে ফেরেন। কিন্তু দলে ফেরার পর রাজনীতির মাঠে এই বিএনপি নেতা অনেকটা আড়ালে ছিলেন। 6 বছর ধরে আড়ালে থাকা এই বিএনপি নেতা গত বছর অর্থাৎ 2024 সালের 7 জুলাই চমক দেখিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃত্বে আসনে বসেন। রাজনীতিতে রাজকীয় প্রত্যাবর্তন ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলবো এরশাদুল্লাহর সঙ্গে। এরশাদুল্লাহ, ডায়ালগ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনি তো গত বছর 2024 সালের 7 জুলাই নগর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন। আপনি নগর বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার দীর্ঘ 30 বছর পর নগর বিএনপির নেতৃত্বের আসনে বসেছেন। আপনি আহ্বায়ক হওয়ার পর তো একটা বিষয় নেতাকর্মীদের মধ্যে প্রচার হয়, আপনি বিএনপির প্রয়াত সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের সুপারিশে আহ্বায়ক পদ পেয়েছেন। এটা কতটুকু সত্য? ধন্যবাদ। বিএনপির রাজনীতিতে আমার অনেক সময় গড়িয়ে গেছে। অনেক চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আমি বিএনপিতে বিভিন্ন ধরনের রাজনীতি করেছি এবং সৌভাগ্যক্রমে আমি 2008 সালে কিন্তু 4 দলীয় জোটের জাতীয় সংসদের আমি তখন চট্টগ্রাম 7, চান্দগাঁও, বোয়ালখালী, পাঁচলাইশের আমাকে নমিনেশন দেওয়া হয় এবং সেই নমিনেশনের পর থেকে আমি যে ইলেকশন করেছি, ইলেকশনের পরে কিন্তু কিছু অনেক রাজনৈতিক সমস্যা হয়েছিল। তখন কিন্তু জওয়ানের সময় যখন বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলো, উনি যখন গৃহবন্দী ছিলেন, তখন সালাউদ্দিন কাদের, আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি কিন্তু জেলে ছিলেন। জেল থেকে বের হওয়ার পর উনি জেলখানায় কিন্তু আমি অনেকবার ওনার সাথে আমার দেখা হয়েছে এবং উনি তখনই কিন্তু আমাকে চেয়েছিলেন মহানগরের আমাকে আহ্বায়ক। এটা কত সালে? 2011 পরে, যখন বিএনপি রাজনীতিতে আত্মপ্রকাশ করে 2007 তখন আমাকে আহ্বায়ক করে ডক্টর সাদাতকে সদস্য হিসেবে করে একটা কমিটি করতে চেয়েছে। আচ্ছা, কিন্তু আমার সাথে তখন রাজনীতি করছিলেন তখন বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক কাজী আকবর সাহেব। উনি কিন্তু আমার সাথে আমরা 111-এ আমি, কাজী আকবর সাহেব, জাসাস নেতা কাজী আকবর সাহেব, আমি, কাজী আকবর সাহেব, ডক্টর সাদাত, আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন সাহেব, আমরা কিন্তু তখন 111-এর সময় নেতৃত্ব দিয়েছি এবং যখন আমাদের অনেক সিনিয়র নেতারা বিভিন্ন 111-এর আর্মি ব্যাক সরকারের বিভিন্ন জাতা কলে যখন তারা দেশের বাইরে চলে গেলেন, তখন কিন্তু বিএনপির হাল ধরার মতো কেউ ছিল না। তখন আমি, কাজী আকবর সাহেব, শ্রমিক দলের আমাদের নাজিম সাহেব এবং ডক্টর সাদাত সাহেব, আমরা কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি এবং আমরা চেয়েছি জিয়া রহমান সাহেবের এই দলকে, বিএনপির পতাকাকে আমরা সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার জন্য। তো এখন যদি আপনি মনে করেন আমাকে এই 2024 সালে এই পদটা দেওয়ার অলঙ্কৃত করেছেন, সেটাও সেরকম সত্য এবং 2007 সালেও আমাকে কিন্তু আহ্বায়কের পদ আমাকে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বেগম খালেদার সাথে কথাবার্তা বলে ঠিক করেছিলেন। কিন্তু আমি মনে করি কাজী আকবর সাহেব একজন বিএনপির অনেক পুরানো নেতা, আমি মনে করি তোমাকে দেওয়া হোক, সে কারণে তখন এই কমিটিটা হয়নি। যাই হোক, রাজনীতিতে অনেক কিছু, অনেক প্রচলন থাকে, কথা থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে এগুলো আমাদের মেনে নিতে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই ধরনের অনেক কথা থাকবে না, এটা বাস্তবতা হচ্ছে আমি এখন মহানগরের আহ্বায়ক, এটাই বাস্তব। না, এটা আহ্বায়ক ঠিক আছে, কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে প্রচার আছে এটা যে আব্দুল্লাহ আল নোমান, মীর হেলাল আপনার জন্য সুপারিশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, এটা কতটুকু সত্য?
এইটার ব্যাপারে কিন্তু আমি আপনি যেটা বলছেন, তবে আব্দুল্লাহ তাদের কোনো সুপারিশ আমাদের মরহুম আব্দুল আলম রহমান সাহেবের, যেহেতু উনি উনি করেছেন কিনা আমি জানি না, তবে উনি আমাকে পছন্দ করতেন, এটা জানি। আর মীর তবে তবে আমার সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেবের যোগাযোগ 2010 সাল থেকে। আচ্ছা। সবসময় আমি যখন লন্ডনে প্রায় সময় যেতাম, ওনার সাথে আমার তখন থেকে একটা, উনি আমাকে পছন্দ করতেন, তখন থেকে ওনার যোগাযোগ। তবে কে কখন কি সুপারিশ করেছেন এটা তারেক সাহেব ভালো চান। মীর হেলালের বিষয়ে যদি বলতেন। উনি মীর হেলাল সাহেবের সাথে আমার 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 আঙ্কেল, উনি মিন্নাসির সাহেবের ছেলে। মিন্নাসির সাহেব আমার ডাইরেক্ট প্রেসিডেন্ট ছিলেন। উনি আমার মীর হেলাল সুপারিশ করেছেন। কে সুপারিশ করেছে আমি জানি না। তবে তারেক সাহেব আমাকে পছন্দ করতেন। আমাকে 2010 সাল থেকে ওনার সাথে আমার সখ্যতা গড়ে উঠে। আমি প্রায় সময় লন্ডন গেলে উনি আমাকে সময় দিতেন, কথা বলতাম। সুতরাং সুপারিশের ব্যাপারে কিন্তু উনি তারেক সাহেব ভালো জানেন কি করেছে। আচ্ছা, বিএনপি নেতাকর্মীদের আরেকটা অভিযোগ, আওয়ামী লীগের বিগত 16 বছরের শাসন আমলে দলের আন্দোলন সংগ্রামে আপনি খুব একটা সক্রিয় ছিলেন না। এই অভিযোগটা আপনি কিভাবে দেখছেন? এটা যারা বলে থাকে তাদের এগুলি ভুল ধারণা। এগুলি ভুল ধারণা। অনেকের মধ্যে আমি ছিলাম কি ছিলাম না, এগুলি আমাদের নেতা কর্মীরা জানি। আর আমি তখন কিন্তু মহানগর ভিত্তিক রাজনীতি করি। আমি করছি কনস্টিটিউয়েন্সি ভিত্তিক রাজনীতি। আমার রাজনীতি ছিল চানগাঁও, মহড়া, পাঁচলাইশ, পশ্চিম ষোলশর, পূর্ব ষোলশর, আমাদের চট্টগ্রাম। বোয়ালখালী। আমি আসন ভিত্তিক, তখন যেহেতু আমি 2008 সালে আমাকে নির্বাচনের বিএনপির 4 দলীয় জোটের প্রার্থী ছিলাম, আমি আসন ভিত্তিক রাজনীতি করি। আর তখন আমি বহিষ্কার, 6 বছর আমি বহিষ্কার ছিলাম। তো বহিষ্কার থাকার সাথে আমার রাজনীতিতে মহানগর ছিল না। আর মহানগর তো আমি যেতাম না। ও 2018 সালে দলে ফিরেছে। আমি 18 সালের পর যখন আমাকে সদস্য করা হলো, সাদাত বক্করের যে আহ্বায়ক কমিটি, সেখানে আমি 1 নম্বর সদস্য ছিলাম। তখন থেকে তো আমি রাজনীতি শুরু করেছি। 7 জানুয়ারির ইলেকশনের সময় তো আমি পুরা আমাদের কনস্টিটিউয়েন্সিতে এবং মহানগরী তো আমরা কিন্তু বিশ্ব নাজিমুর রহমান, আমি, ডাক্তার আমাদের ছাত্র সাহেব, আমাদের নিয়াজ মোহাম্মদ খান, তারপরে শাহিন, আরি চৌধুরী শাহিন, তারপরে আমাদের মমিন, আমাদের খাজা, আমরা 10-15 জন মিলে আমরা অনেক, তখন তো অনেক আমাদের বিশেষ করে মহানগরে অনেক ব্যক্তিবর্গ ছিলেন না, আমরা তখন কাজ করেছি। আচ্ছা, আপনি তো এখন 1 বছর ধরে নগর বিএনপির নেতৃত্বে আছেন। তাই তো 1 বছরে নগর বিএনপিকে কতটুকু সুসংগঠিত করলেন? আমরা সুসংগঠিত করার প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা 31 দফা নিয়ে কাজ করেছি। আমরা 43টি ওয়ার্ডে, আমরা 42টি ওয়ার্ডে আমরা গিয়েছি, আমি আর নাজিবুর রহমান। এবং 42টি ওয়ার্ড, একটি ওয়ার্ড বাদ দিয়ে বাকি 42টি ওয়ার্ডে প্রতিটি জায়গায় আমরা 31 দফা নিয়ে কাজ করেছি। এবং আমরা চাচ্ছি, এর আগে কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আমরা যখন ডাক্তার শাহাদাতের কমিটি ছিল, ফুল কমিটি ছিল, আহ্বায়ক কমিটির আগে আমাকে, নাজিমুর রহমানকে, আমাদের বন্দরের রাজি সাহেবকে এবং সাইফুলকে এবং কাজী বেলালকে, 5 জনকে আমাদেরকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। আমাকে 3টা থানার দায়িত্ব দেওয়া হয় নতুন করে কমিটি করার জন্য। তখন তো আমি তো মাত্র সদস্য ছিলাম, তখনই তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো সাংগঠনিক কমিটির মাধ্যমে এই পুরা ইউনিট থেকে শুরু করে বাকি কাজগুলি করার জন্য আমাদেরকে দায়িত্ব। মহানগর কমিটির থাকা সত্ত্বেও আমাদের 5 জনকে দায়িত্ব দিল। তো আমরা কি কাজ করছি না করছি এটা তারেক সাহেব দেখতেছে, জনগণ দেখতেছে। আমি তো দেখে কাজ করতে পারবো না। নগর বিএনপির নেতা কর্মীদের অনেকেই বলছেন যে শাহাদা করার সময় নগর বিএনপি যতটুকু যেভাবে সুসংগঠিত ছিল এখন সেভাবে নেই। মানে আপনি ও সদস্য সচিব নাজিমুর রহমান সাংগঠনিক যে রুটিন কাজ, কেন্দ্র ঘোষিত রুটিন কাজে আপনারা ব্যস্ত। শাহাদাত সাহেব প্রথমে, উনি একজন হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। উনি প্রথমে আমাদের আমির খসরু সাহেব যখন সভাপতি ছিলেন, উনি সাধারণ সম্পাদক ছিলেন। এরপর উনি সভাপতি হয়েছেন। সেই সভাপতি থাকা উনি প্রায় 12 বছর ছিলেন। 12 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড আর আমাদের 1 বছরের কর্মকাণ্ড যদি আপনি মূল্যায়ন করে তো হবে না। আপনি 12 বছর আমাকে দায়িত্ব দেন, আমি দলকে কিভাবে সাজাইতে দেখতাম। না, নেতা কর্মীরা বলছেন তৃণমূলে আপনাদের তেমন কোনো তৎপরতা। আমাদের আমি এই জিনিসটা যদি আপনাকে ক্ল্যারিফাই করতে গেলে আমাদেরকে অনেক কিছু বলতে হয়। এই যে আগের যে কমিটিগুলো আমরা ভেঙে দিয়েছি, সব কমিটি তো শাহাদাত বক্করের করা কমিটি। আমাদের কমিটির মাত্র আমরা করবো। আর আমাদের কমিটি এখন করার জন্য আমরা 3টা
ক্রাইটেরিয়া ভাগ করেছি আমরা। একটা ক্রাইটেরিয়াতে 15 বছর বা আন্দোলন সংগ্রামে কারা ছিল, কারা অভিজ্ঞতা আছে নেতৃত্ব দেওয়ার জন্য ওয়ার্ডে বা থানাতে, আর কারা কোনো অভিযোগ থাকলে, চাঁদাবাজির অভিযোগ থাকে, এই ধরনের কোনো নেতা কর্মীকে আমরা কিন্তু কোনো দায়িত্ব, ভালো দায়িত্ব আমরা দিব না। চাঁদাবাজ অভিযোগ থাকলে আমরা তাকে কমিটিতে না রাখার জন্য আমাদেরকে কিন্তু নির্দেশনা আছে। আমরা এই ব্যাপারে আমরা অসম্ভব সজাগ রয়েছি। না, গত বছর অর্থাৎ 2024 সালের 4 নভেম্বর মহানগর বিএনপির 53 সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি আপনারা করেছেন, এই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বিশেষ করে দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা অনেক নেতা স্থান পায়নি এই পূর্ণাঙ্গ কমিটিতে। আমি যদি আপনাকে কয়েকজনের নাম বলি উল্লেখযোগ্য পরিচিত যারা নেতা, এর মধ্যে আছেন মাহবুব আলম ও নাজিম উদ্দিন। তারা দুজনেই নগর বিএনপির বিগত আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সহসভাপতি। এরপর আছেন আব্দুল মান্নান, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। মঞ্জুর আলম মঞ্জু, তিনিও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এবং ইদ্রিস আলী, নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। এই যে 5 জন পরিচিত নেতা, অতি পরিচিত নেতা, তারা কেন এই আহ্বায়ক কমিটিতে স্থাপিত? এই কমিটিতে আমরা করিনি। এই কমিটির লিস্টটা এটা সাংগঠনিক সম্পাদক সহ তারেক সাহেব সহ যাচাই বাছাই করে কমিটি দিয়েছে। আর মাহবুব সাহেব বলতেছেন, মাহবুব সাহেব 2008 সালে আমি যখন নির্বাচনে করেছিলাম তখন উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল, ওনাকে তখন বহিষ্কার করা হয়। এই বহিষ্কারটা এখন উড্র হয়ে, আচ্ছা, কথা বুঝছেন? যেহেতু উনি বহিষ্কার ছিল, এখন উড্র হয়নি। আমি যে বহিষ্কার ছিলাম আমাকে কিন্তু আবার মোর্শেদ খান সাহেব আবার নিজে আমারটা উড্র করেছে। সুতরাং মাহবুব সাহেব বহিষ্কার থাকা অবস্থায় ওনাকে কিন্তু পদ দেওয়া যায় না। সুতরাং এই জিনিসটা ওনাকে বহিষ্কার অবস্থায় এখন উনি আছে, ওনাকে অ্যাপ্লিকেশন করে বহিষ্কার করা করতে। না আপনি একজনের বিষয়ে ব্যাখ্যা দিলেন, আর বাকি নাজিম সাহেব উনি রাজনীতিভাবে সক্রিয় ছিলেন না, আন্দোলন সংগ্রামে ছিলেন না, সেই কারণে ওনার ব্যাপারে একটু মঞ্জু সাহেব উনি ওনার একটা ইয়ে ছিল, উনি দুবাইতে থাকেন, সেই কারণে ওনাকে বোধ দুবাই থাকার কারণে ওনাকে। আর আমাদের মন্নান সাহেব, এটা ওরা তো দুঃখজনক, এগুলি খোলামেলা বলা ঠিক না একজনের ব্যাপারে। উনি পিয়ার মোহাম্মদ বলে একজন আওয়ামী লীগের নেতা সভাপতি ছিলেন দেয়ানবাজার ওয়ার্ড নাকি, উনি অ্যারেস্ট হওয়ার পর ওনাকে কোর্ট ইয়ে থেকে নিয়ে ওই কোতোয়ালি থানায় গিয়ে উনি ছাড়াবার ব্যবস্থা করেছিল। তো ওনাকে তখন আমাদের নেতা বলেছিলেন বহিষ্কার করে দেওয়ার জন্য, যে কেন উনি কেন যাবেন নেতা হয়ে আওয়ামী লীগের নেতাকে ছড়াবে, উনি কেন যাবেন? তখন আমি ওনার ইজ্জত সম্মানের জন্য আমরা ওনাকে বহিষ্কার করে পরে আমাদের বলতে ঠিক আছে, ওনাকে আপাতত পানিশমেন্ট হিসেবে ওনাকে কমিটিতে দিয়ে না, পরে দেখা যাবে। আচ্ছা, আর ইদ্রিস আলীর বিষয়? ইদ্রিস আলী এখনো উনি এখনো আমরা বড় কমিটি হলে 53 জন কমিটিতে তো এখন সবাইকে স্থান দেওয়া সম্ভব না। না বড় চাইলে তো কমিটির পড়লে বড় কমিটি হলে ওখানে বড় কমিটি যখন হবে অবশ্যই তারা স্থান পাবে। দেখেন এটা হচ্ছে আহ্বায়ক কমিটি, আহ্বায়ক কমিটিতে সবাইকে তো স্থান দেওয়া, ছোট কমিটির মধ্যে স্থান দেওয়া সবার পক্ষে সম্ভব না। সবাইকে তো স্থান দেওয়া, ভবিষ্যতে তাদের অবশ্যই স্থান পাবে। এবং আপনি বলতেছেন মন্নান সাহেবকে অবশ্যই স্থান দেওয়া হবে, ভবিষ্যতে মঞ্জুর সাহেবকে দেওয়া হবে, নাজিম সাহেবকে দেওয়া হবে, যদি তারা কর্মকাণ্ড এখন করে থাকে। যদি তারা যদি এখন কর্মকাণ্ড না করে, আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে তারা এটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনারা গত বছরের 3 ডিসেম্বর মহানগর বিএনপির 15টি থানা ও 43টি সাংগঠনিক ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছেন। তো এখন কমিটি বিলুপ্ত করার প্রায় 5 মাস সময় পার হয়েছে, এখনো পর্যন্ত এই কমিটিগুলো আপনারা কেন করতে পারলেন? এটা কিন্তু বিলুপ্তি করার পর আমরা কাজ করে গেছি, এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়েছে। অতি সত্বর আমরা এগুলি শেষ করব। আমরা এগুলিকে অতি সত্বর ওয়ার্ড কমিটিগুলি নতুন করে যে কমিটিগুলি করা, আহ্বায়ক কমিটিগুলি করা হয়েছে, আমরা ঘোষণা করব অল্প কিছু দিনের মধ্যে। আমরা দেখতে পাবেন এখানে আমাদের সিনিয়র যে নেতা আছে, আমাদের আমির খসরু সাহেব, মোহাম্মদ চৌধুরী এবং নুমানি সাহেব, আব্দুল্লাহ নুমানি, উনি তো মারা গেছে। না আমি বলতে চাচ্ছি ক্লিয়ার করে আপনাকে, বেঁচে থাকা অবস্থায় যেহেতু আমাদের 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 আমির খসরু সাহেব ওই 10-11 চট্টগ্রাম 11 থেকে নির্বাচন করেছেন, আর চট্টগ্রাম 10 থেকে নির্বাচন করেছেন আব্দুর রহমান। ওখানে একটু জটিল সৃষ্টি হলো যে এখান থেকে কে নির্বাচন করবে। এই জটিলতার কারণে পরবর্তীতে এগুলি নিরসন যখন হলো, নিরসন হওয়ার সাথে সাথে
ওমান সাহেব আল্লাহ ওনাকে নিয়ে গেল, উনি কিন্তু দুনিয়া থেকে চলে গেল। এটা নির্বাচন কি হয়েছে উনি ওনার না এটা তারেক সাহেব বলছে ঠিক আছে, খসরু সাহেবের কমিটি 11টা ওনাকে দেন, মানুষের ওনাকে এই ইয়া কোন যে দলি করেছেন করতে চাইলে ওনাকে এটা চূড়ান্ত হয়েছিল চূড়ান্ত হয়েছিল তখন। কিন্তু যখন মারা যাওয়ার পরে উনি যখন মারা গেল আবার একটা গ্যাপ হয়ে গেল না, এগুলি তো আবার এগুলো অনেক সিদ্ধান্ত তো আমরা দিতে পারি। এখন কি আবার নতুন করে সংকট দেখা দিয়েছে? না, সংকট নিরসন হয়েছে, আমরা অতি সত্বর কমিটি। এখন সংকটটা কিভাবে নিরসন হলো এটা আমরা যখন কমিটি দেবে আপনি বুঝতে পারবেন। এখন আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগের আমলের বিএনপির পজিশন ছিল একরকম, 5ই আগস্টের জুলাই বিপ্লবের পরে বিএনপির অবস্থান হয়েছে অন্যরকম। এখন তো সুবিধাজনক সময় আপনাদের, অনুকূল পরিবেশ। এই সুবিধার মধ্যে অসুবিধা বেশি। যেমন এখানে আমাদেরকে চেক করতে হচ্ছে কারা দোষর না অনেক আওয়ামী লীগের নেতারা এখানে রয়ে যাচ্ছে। বিএনপি সবাই তো আর সাহসী সদস্য রাজনীতি করতে পারেনি, অনেক আছে যে বিএনপি করতো কিন্তু অনেক লুকাই বিএনপি করতো, মানে ভালো মতো বিএনপি, অনেকে বিএনপি ছেড়ে দিয়েছিল, অনেকে আওয়ামী লীগের দোষে নতুন করে বিএনপিতে আসার চেষ্টা করতেছে। তা আমরা এগুলোতে চেক দিতে হবে। আমাদের তো অন্তপক্ষে আমাদের দলকে আমরা চাই খাঁটি যারা সৈনিক, জিয়া রহমানের সৈনিক আছে, যারা বিএনপির আদর্শ বিশ্বাস করে, যারা বিএনপির জন্য যাদের রক্ত মাংস বিএনপি হিসেবে পরিচিত, তাদেরকে আমাদেরকে স্থান দিতে হবে। এসব কারণ এগুলি অতীতে আমরা দেখেছি অনেকেই মানে বিভিন্ন ধরনের সমস্যার কারণে বিএনপি থেকে চলে গিয়েছে। তাই আমরা চাই না সুখের সময় থাকবে দুঃখের সময় থাকবে না, এই ধরনের নেতৃত্ব তো আপনি কিন্তু সামনে আনতে পারবেন না। তারা ত্যাগী নেতা, তাদেরকেও কিন্তু সামনে আনতে পারবে। আচ্ছা, দলের নেতাকর্মীদের মধ্যে একটা বিষয় প্রচার আছে, একটা সাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর থানা ওয়ার্ড কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, এটা কতটুকু সত্য? এটা আমি জানি না, তারেক রহমান সাহেব জানে। উনি হচ্ছে দলের কান্ডারি হচ্ছেন, উনি দলের অ্যাক্টিং চেয়ারম্যান হচ্ছেন, উনি আমার থেকে ভালো বলতে হবে। বলা হয়ে থাকে যে সাদাত বক্কর ভোটিং এর কারণে থানা ওয়ার্ড কমিটি গঠন করতে পারেননি, কোন আপনারা পারবেন কিনা? আমরা তো দলের সাথে কাজ করতেছি, তারা দল কিভাবে শক্তিশালী হয় সেভাবে কাজ করতেছে। তারা কি দলের সাথে কাজ করে? অবশ্যই তারা দলের সাথে কাজ করেছে, কিন্তু তাদের তো আমি তো মনে করি তাদের ব্যর্থতা আমি দেখি না, তাদের সফলতা দেখি। এবং তারেক সাহেব কোন অ্যাঙ্গেলে চিন্তা করছে সেটা আমার দৃষ্টিতে তাদের সফলতা দেখি, আমি তো ব্যর্থতা দেখি না। তা 12 বছর ব্যর্থতা হলে 12 বছর কেন তারা মহানগর বিএনপিকে পরিচালনা করেছে। আচ্ছা, নগর বিএনপিতে তো সাদাত বক্করের একটা বলয় আছে, নেতাকর্মীদের একটা বলয়। আপনি তো 1 বছর ধরে নেতৃত্বে আছেন, কিন্তু আপনি তো এভাবে এখনো পর্যন্ত বলয় ঘরে তোলেননি, এটা কারণ? তো আমি তো চাই না আমার বলয় ঠিক বলয় তৈরি করে, আমি চাই বিএনপির বলয় তৈরি করতে, আমি কিন্তু নিজের বলয় তৈরি করতে চাই না। আচ্ছা, এই ডাক্তার সাদাত হোসেন তো এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। তো মেয়র হিসাবে ডাক্তার সাদাতের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? উনি তো ভালো কাজ করছেন, উনি চট্টগ্রামের জলবদ্ধতা নিয়ে কাজ করছেন, চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতেছেন। এবং আমাদের নেতা কর্মীরা উনি মেয়র হওয়ার কারণে ছুটে যাচ্ছেন ওনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, উনি এগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং মেয়র হিসেবে দুই রাত দিন কাজ করছেন। আপনি তো 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 8 আসনে চাঁদগাঁও বোয়ালখালী আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। তখন তো আপনি জাসদ নেতা মহাজোটের প্রার্থী মনিরুল বাদলের কাছে হেরে যান। এরপর 2018 সালে নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় আবু সুফিয়ানকে। তো সামনে জাতীয় নির্বাচনে আপনি কি এই আসন থেকে মনোনয়ন চাইবেন? রাজনৈতিক কর্মী হিসেবে যেহেতু 2008 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, অবশ্যই আমি মনোনয়ন চাইবো। এটা তো আমাদের হাইকমান্ডের ব্যাপার, আমাদের একটি মাননীয় একটি চেয়ারম্যানের ওনার এখতিয়ার, প্লাস আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত যারা মেম্বার আছে, যারা এই ইলেকশন বোর্ডে থাকবে তাদের এখতিয়ার, কিন্তু চাইবার অধিকার তো আমার আছে। না, আপনি কি এবার আবু সুফিয়ানকে ডিঙ্গিয়ে ধানের শীষের প্রতীক পাবেন বলে কি মনে করছেন? এটা তারেক সাহেব আমাদের 3-4 বিষয় বলে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের ডায়ালগ অনুষ্ঠান। ধন্যবাদ।